হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। বসে আছে শামীম, হাতে জ্বলন্ত সিগারেট, সামনে কয়েকজনকে বেঁধে রাখা। শামীম সিগারেটে লম্বা টান দিয়ে চোখ তুলে তাকায় লোকগুলোর দিকে। তারপর, কি ডন, কেমন আছিস? ভাই আমাদের ছাইড়া দেন ভাই, আমরা জীবনেও বেইমানি করব না। ও আচ্ছা, তোদের এইবার ছেড়ে দিলে নিশ্চিত আমাকে মারার প্ল্যান করবি, সফলও হতে পারিস। সো আমি তো তোদের সে সুযোগটুকু দিব না। ভাই আমাদের ভুল হয়ে গেছে। তাতে আমি কি করব বল? তুই তো জানিস আমার এই গ্যাংস্টার জীবনে অনেক অনেক শত্রু, আর তাদেরই একজন হলো পুলিশ। আর তোরা পুলিশের লোক হয়ে আমার গ্যাংয়ে যোগ দিলে আমাকেই ধরার জন্য। বল তোদের ছেড়ে দেই কিভাবে? ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই। শামীম ঠোঁটে আঙ্গুলের ইশারায় চুপ করতে বলে তাকাই লুইসের দিকে। লুইস হলো শামীমের ডান হাত। শামীমকে লুইস তার দিকে তাকাতে দেখে দ্রুত লুইস একটা রিমোটের রেড বাটনের চাপ দিতেই মেঝে দুভাগ হয়ে যায় আর বেরিয়ে আসে ভয়ঙ্কর অ্যাসিডের একটা কূপ। ডন সেদিকে তাকিয়ে চিৎকার করে কেঁদে ওঠে। তারপর, ভাই ভাই আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন। আমার 2 মাস বয়সে একটা ছেলে আছে ভাই, আমাকে ছাইড়া দেন। শামীম রাগে দৌড়ে গিয়ে লাথি মারে ডনের মুখে। তারপর আবার সে আগের মতোই ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করতে বলে, তোর বাচ্চা আছে, টেনশন করিস না, আমি তাদের চালাবো। তবুও তোকে ছাড়ছি না। তুই যে আমাকে প্রথম দিনই বলতি পুলিশ তোকে এই দায়িত্ব দিয়েছে, তবে আমি তোকে ছেড়ে আর যে তোকে এই দাঁড়িয়ে দিয়েছিল তাকেই ধরতাম আর নিশ্চিত করে দিতাম। কিন্তু তুই তা করিসনি, মারতে চেয়েছিলে আমাকে। আমার গ্যাংয়ের সকল খবর দিয়েছিলে তুই ওদের। বল তোকে ছাড়ি কিভাবে? লুইস, দাঁড়িয়ে আছো কেন? লোহার শিকলটা একটু একটু করে নিচে নামাও। শামীমের হুকুম পেয়ে লুইস ডনদের যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা ছেড়ে দিতে থাকে আর ডন নিজের জীবন বাঁচাতে চিৎকার করতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। অ্যাসিডের মধ্যে যেই ডনদের পা একটু ডুবে যায়, মুহূর্তেই মাংসগুলো খুলে পড়ে। শামীম হাসতে থাকে আর সেখান থেকে নিজের চেয়ারে গিয়ে বসে হুকুম করে শিকল একেবারে ছেড়ে দিতে। লুইস ছেড়ে দিয়ে আবার রিমোটের সবুজ বাটনে চাপ দিতেই মাঝে আবারও আগের মতো হয়ে যায়। লুইস, তুমি আগে কেন বোঝোনি ডন পুলিশের লোক? বলো আমায়, কেন বুঝতে পারোনি ডন পুলিশের লোক? বস, ভুল ক্ষমা করবেন, তবে একটা কথা বলতেই হচ্ছে। ডন পুলিশের লোক আমি সেটা জানতাম, তবে আমি তাকে দলে রেখেছিলাম ওর সন্তানসম বা স্ত্রীর জন্য, যেন ডন ওর সন্তানকে দেখে যেতে পারে। তাই কিছু বলিনি, কিন্তু ওর সন্তানের আজ 2 মাস পূর্ণ হয়েছে। ভেবেছিলাম আজকেই বলবো, কিন্তু তার আগেই আপনি জেনে গেলেন, তাই আমি চুপ করেছিলাম। ওকে, এরপর যেন এমন না হয়। আর ডন শালাকে কোন অফিসার পাঠিয়েছিল আমার এখানে, তাকে খুঁজে বের করো। তার কোনো প্রয়োজন নেই বস, আমি তাকে পেয়ে গিয়েছি অনেক আগেই। পুলিশ প্রধান আজিজুল পাঠিয়েছিল ডনকে। বুঝেছি। চল আজ খবর নিয়ে আসি। আজিজুল শালার কত বড় চর্বি হয়েছে, বের করে আনবো আজ। কে আমাদের সমস্যার সৃষ্টি করছে বলো? বস, আপনাকে বলেছিলাম না নাইট কিং নামে একটা গ্যাং এসেছে আমাদের শহরে। ওরাই চুরি ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে নিজেরা ছাড় পেয়ে গেলেও দোষটা আমাদের ওপর পড়েছে। লুইস, টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু এতটুকু বলো, কে এই গ্যাংয়ের লিডার? বস, এটা আমরা জানতে পারিনি, তবে আমাদের মনে হচ্ছে কোনো অপরপক্ষের দল হবে এইটা। এদের লোকদের পাবো কই? বস, আপনি আমাকে 2 দিন সময় দিন, আমি খবর এনে দিচ্ছি। মেঝে আবারও আগের মতোই হয়ে যায়। শামীম আর লুইসদের কথা বলার মাঝে চলে আসে স্টিফেন। শামীম তাকায় স্টিফেনের দিকে। তারপর, কি স্টিফেন, এত তাড়াতাড়ি চলে এলে যে? বস, আপনি আমাকে যে কাজ দিয়েছিলেন সেটা শেষ করে তবেই ছুটে এসেছি আপনাকে জানাতে। বলো, কি জানলে? বস, নাইট কিং গ্যাংয়ের লিডার মেনা ছেলে এখনও সেটা কেউ কনফার্ম নয়, আর এদের লোকজন মূলত থাকে কলেজ স্টুডেন্টের ছদ্মবেশে। এদের কাজ স্টুডেন্টদের হিরোইন সহ মাদকদ্রব্য বিক্রি করা। এদের পাবো কই? বস, এদের আড্ডাখানা হলো এখানকারই শাহ সুলতান কলেজে।
শামীম মুচকি হাসি দিয়ে স্টিফেনকে চলে যেতে বলে, তারপর লুইসের দিকে তাকিয়ে। লুইস, তোমার মাথায় মরিচিকা পড়েছে, একটু পরিষ্কার করো। আর আমি কখনোই 2 দিন অপেক্ষা করার পাত্র নই, আমার সব কিছু আগে ভাগে চাই। সরি বস। সরি বলতে হবে না, নিজেকে আপডেট করো, আরও ফাস্ট হও, কারণ আমাদের অনেক কাজ বাকি। আমার বাবা মাকে কে খুন করেছে সেটা বের করতে হবে। বস, আঙ্কেল আন্টিকে কে খুন করতে পারে বলে আপনার ধারণা? লুইস, আমি জাস্ট এতটুকু জানি, আমার বাবা মাকে চক্রান্ত করে তার বন্ধু খুন করেছে। কিন্তু হাই আফসোস, আমি জানি না আমার বাবার বন্ধু কে ছিল। শামীম কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলে। বস, কান্না করবেন না। আপনি কান্না করলে আমাদের কষ্ট হয়। আপনি খোঁজ পাবেন বস। আঙ্কেল আন্টিকে যে বা যারা হত্যা করেছে, ভয়ঙ্কর মৃত্যু হবে তাদের। লুইস, সেটা আর বলতে, যদি তাদের আমি সামনে পাই, কি করব আমি ভেবেও পাবে না তুমি। এমন সময় স্টিফেন আবারও আসে আর বলে, বস, বাইরে আপনার গাড়ি রেডি। গাড়ি? কিন্তু বস, কোথাও যাবেন নাকি? হ্যাঁ লুইস, আমি যাব আজ বাসায়। অনেক দিন হলো বাসায় যাওয়া হয় না। বাবা মার কবরটা দেখতে ভীষণ ইচ্ছে করছে। বস, আমিও যাব। চলো। শামীম আর কিছু না বলে গোডাউন থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে, সাথে স্টিফেন আর লুইস। শামীমদের গাড়ির পেছনে আরও 2টো গাড়িতে ক্রু আছে। লুইস শোনো, আমার কেন যেন মনে হচ্ছে আরও কেউ আছে আমাদের আশেপাশেই ছদ্মবেশে, যে আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কে বস? অদৃশ্য শত্রু, এদের চিনতে পারে না সবাই, তবে এদের চেনাটা খুবই সহজ। বস, কোনো সেই এমন কেউ নয় যে পার পেয়ে যাবে। সে মানুষ, অপরাধ করে কোনো না কোনো ভুল করেই থাকবে, আর সেটাই আমাদের বের করতে হবে। সাব্বাস স্টিফেন, এই কারণেই তোমাকে আমার ভালো লাগে। লুইস, তুমি একটু স্টিফেনের থেকে কিছু শেখো। বস, আপনি তো জানেনই আমার গুরুত্ব বা মেধা কত দূর। আমি বলি কম, কিন্তু ভাবি অনেক বেশি। জানি। এখন ঘুমাও, অনেক ঘুম পেয়েছে আমার। শামীম কথাটা বলে গাড়ির লাইট অফ করে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গিয়েছে। সূর্যের আলো গাড়ির গ্লাস ভেদ করে শামীমের মুখে এসে পড়তেই ঘুম ভেঙে যায় শামীমের। চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে সকাল হয়ে গিয়েছে। পাশে স্টিফেন আর লুইস বসে আছে। আরে তোমরা কখন উঠেছ? আমাকে ডাকোনি কেন? বস, আপনি ঘুমিয়েছিলেন, তাই আমরা চাইনি আপনাকে ডিস্টার্ব করতে। শামীম নিজের হাত পায়ের দিকে নজর দিতেই চমকে ওঠে, কারণ সে ঘুমের মাঝে লুইসের কোলে মাথা আর স্টিফেনের কোলে পা দিয়ে শুয়ে আছে। দ্রুত ঠিক হয়ে বসে। কোথায় এখন আমরা? সিরাজগঞ্জ মেইন হাইওয়ে রোডে আছি আমরা বস। ড্রাইভার কই? ও খাবার আনতে গেছে। খাবার খাওয়ার পর আবারও গাড়ি চালু করবে। কথা বলার মাঝেই খাবার নিয়ে গাড়িতে প্রবেশ করে ড্রাইভার। তারপর খাবার শেষ করো সবাই। শামীম সহ বাকি সবাই খেতে শুরু করে। কিছুক্ষণ পর খাওয়া শেষ করে গাড়ি থেকে বের হয়ে পেছনে 2টো গাড়িতে থাকা বাকি ক্রুদের সাথে কুশল বিনিময় করে গাড়িতে এসে বসে। ড্রাইভার আবারও আগের মতো ড্রাইভ করতে শুরু করে। এমন সময় স্টিফেন বলে ওঠে, বস, আমার মনে কেন যেন একটা সন্দেহ হচ্ছে। যেমন? বস, আঙ্কেল আন্টি যখন খুন হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি তখন বিদেশে ছিলাম, একটা কাজে সেখানে গিয়েছিলাম। তাহলে সবার প্রথম আপনাকে কে খবর দিয়েছিল আঙ্কেল আন্টি মারা গিয়েছেন? আমাদের ড্রাইভার বলেছিল। তো বস, আপনি দেশে ফিরে এসে কি পেয়েছিলেন আপনাদের সেই ড্রাইভারকে? আসলে আমি তখন অনেকটা ভেঙে পড়েছিলাম, তবে আমি ড্রাইভারকে একবারের জন্য দেখিনি। এই তো বস, আমরা ক্লু পেয়ে গেলাম। এখন আমাদের খোঁজ করে বের করতে হবে কোথায় এই ড্রাইভারের বাচ্চা। চলো আগে বাসায় যাই, তারপর বাকিটা দেখে নিব আমি। আরও কয়েক ঘন্টা জার্নি পর শামীম পৌঁছে যায় তাদের বাড়িতে, যেখানে শামীমের বাবা মা থাকতো। শামীম নেমেই প্রথমে বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে গিয়ে ওর বাবা মার কবর জিয়ারত করে। বাসায় প্রথম দরজার লক খুলে ধাক্কা দেয়, কিন্তু খোলে না। শামীম কিছুটা জোরে ধাক্কা দিতে দরজা ভেঙে পড়ে। যা বাবা, ভেঙে গেল এত মজবুত একটা দরজা। আমার মতো একটা ছেলের ধাক্কায় ভেঙে গেল। অনেকদিন পড়েছিল তো বস, অবহেলায় তাই হয়তো ভেঙে গিয়েছে। শামীম কিছুটা হেসে লুইসের দিকে তাকায়। লুইস গভীরভাবে তাকিয়েছিল দরজার দিকে। শামীম হাসি থামিয়ে লুইসকে জিজ্ঞেস করে, লুইস, কি দেখছো?
বস, আপনি ভালো করে দরজার কবজার দিকে তাকিয়ে দেখুন, নিখুঁতভাবে হ্যাচকো রড দিয়ে কাটা। শামীম লুইসের কথা মতো কবজার দিকে তাকায়, দেখে সত্যিই তো কবজা কাটা। কিছুটা অবাক হয়ে শামীম বলে, লুইস, আমি যেটা ভাবছি তুমিও কি সেটাই ভাবছো? জি বস, আমিও সেটাই ভাবছি। এটা নিশ্চিত কোনো চোরের কাজ, আর চোর না হলে কোনো গ্যাংয়ের কাজ। কিন্তু লুইস, চোর বা যে গ্যাংয়ে আসুক না কেন কিছুই তো পাবে না। চলো ভেতরে যাওয়া যাক। শামীম সহ বাকি সবাই ভেতরে ঢুকে চমকে ওঠে, কারণ পুরো বাড়িটা টাস আর অর্ধেক খাওয়া সিগারেট দিয়ে ভর্তি। লুইস আর স্টিফেন, বলো তো এগুলো এখানে কেন, কিভাবে এলো? বস, বাড়িটাকে শালারা মনে হয় জুয়ার আসর বানিয়ে ফেলেছিল, আর দরজার লক না ভেঙে দরজার কবজা কেটেছিল। হয়তো এই জন্যই, যাতে কেউ বুঝতে না পারে ভেতরে কি চলছে। দরজার কবজা না কেটে তালা কাটলেই তো হতো। হ্যাঁ, হয়তো বন্ধু লুইস, কিন্তু নতুন বা পুরাতন তালা দেখলে আশেপাশের লোকজন সন্দেহ করত, আর আমি নিশ্চিত এই তালাটা সবাই রেখেছে। হ্যাঁ, হতে পারে। বস, আপনি কি বলেন? শামীম লুইসের কথায় কান্না দিয়ে গভীরভাবে তাকিয়ে থাকে। ডাইনিং রুমের দেওয়ালে একটা গোপন ক্যামেরা লাগানো। লুইস, তোমরা এসো আমার সাথে, আর বাকি সবাই শোনো। তোমরা দরজাটা আগের মতো করে দিয়ে পজিশন নিয়ে নাও। আমার মন বলছে শালারা আবার আসবে। শামীম সিঁড়ি বেয়ে দোতলায় চলে যায়, সাথে লুইস আর স্টিফেনও। শামীম চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে সোজা চলে যায় লাইব্রেরিতে। তারপর লুইস আর স্টিফেন, তোমরা বুক সেলফগুলো দুদিকে দিয়ে যাও। স্টিফেন আর লুইস বুক সেলফের দুই মাথা ধরে দুদিকে টান দিতেই বেরিয়ে আসে একটা দরজা। শামীম মুচকি হেসে দরজা খুলে ভিতর ঢুকে পড়ে। চারিদিকে মাকড়সা জাল বুনে ভরিয়ে ফেলেছে। কোনো রকম সেগুলো পরিষ্কার করে এগিয়ে যায় শামীম সামনে চলতে থাকা কম্পিউটারের দিকে। সেখানে সিসিটিভি ফুটেজ চলছে। এমন সময় পেছন থেকে স্টিফেন বলে ওঠে, বস, কি করছেন আপনি? আর এটা কিসের ফুটেজ চলছে? এটাই তো আমাদের সিক্রেট রুম, স্টিফেন। আর এই দেখো, এতগুলো বছর আমি এখানে না থাকলেও আমার কম্পিউটার তার আপন গতিতে চলছিল। এটা কিভাবে সম্ভব বস? বিদ্যুৎ চলে গেলে তো অফ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ঠিক বলেছ। তাই তো আমি সৌর বিদ্যুতের সাহায্যে কম্পিউটার চালিয়ে রেখেছি। এতে কম্পিউটার বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পাশে তাকিয়ে দেখো মোট 25টা ব্যাটারি। বস, বস, দেখুন দেখুন, মনিটরে কাউকে দেখা যাচ্ছে। শামীম মনিটরের দিকে তাকাই। গত রাতের সিসিটিভি ফুটেজ। রাত 8টা। মেন গেট ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে, আর কোনো ব্যক্তি ছায়া স্পষ্ট ফুটে উঠছে। এক পর্যায়ে দরজা পুরোটা খুলে যায়, আর একে একে ভেতরে প্রবেশ করে প্রায় 15 জনের মতো লোক, সাথে দুটো নারী। শামীম বুঝতে পারে মেয়ে দুটো কেন এসেছে, তবুও সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই 10 জন লোকগুলো দুটো মেয়ের সাথে গ্রুপ সেক্স করতে থাকে। শামীম চোখ সরিয়ে সিসিটিভি ফুটেজ কাট করে 1 ঘন্টা, আর সাথে সাথে চমকে ওঠে, কারণ মেয়ে দুটোর মাথা আলাদা হয়ে পড়ে আছে, আর লোকগুলো মেঝেতে পড়ে থাকা রক্তগুলো দ্রুত পরিষ্কার করছে। রাগ উঠে যায় শামীমের, তবুও দেখতে থাকে কি হয়। শেষে লোকগুলো লাশ দুটোকে একটা বস্তায় ঢুকে নিয়ে চলে যায়। বস, এরা হত্যা করলো কেন মেয়ে দুইটাকে? হ্যাঁ বস, আমারও ইচ্ছে হচ্ছে বিষয়টা জানতে। না লুইস, মেয়ে দুটি মৃত্যু। তাদের এসব ভিডিও ফুটেজ না দেখাই ভালো। যা জানার ওই নরপশুগুলোর থেকে জেনে নিব। চল আমার সাথে। শামীম কম্পিউটার থেকে লোকগুলোর রঙিন ছবি প্রিন্ট করে নিয়ে সব কিছু আগের মতো করে চলে আসে সবাইকে নিয়ে। শামীমের দ্বিতীয় বাড়িতে যেটা ফ্ল্যাট হয় সব কিছু ঠিক ছিল। সেদিন আর কেউ বাড়ি থেকে বের হয়নি, তবে শামীম সিসিটিভি ক্যামেরার সাথে ওর ফোনের কানেক্ট করে নিয়ে এসেছিল। রাতে শামীম, লুইস আর স্টিফেন শুয়েছিল বিছানায়। ঠিক তখনই লুইস বলে, বস, আমরা কেন আজ ওদের ধরলাম না? আজ যদি ওরা আবারও কোনো মেয়ের জীবন নষ্ট করে? হ্যাঁ বস, আমারও একই কথা। কেন আমরা ওদের আজকেই দুনিয়া থেকে বের করে দিলাম না? ওদের আজই শেষ করে দিতাম, কিন্তু ভেবেছো কি, ওদের লিডার বা আরও লোককে ধরতে হলে ওদের জীবিত রাখতে হবে, ওদের উপর নজর রাখতে হবে। ওরা কোথায় কি করে, কার সাথে ওঠা বসা করে, তাদের পরিচয় কি। বস, আমি 2 মিনিটে ওদের পরিচয় বের করে ফেলবো। তাহলে বসে আছো কেন? বের করে ফেলো। শামীমের অনুমতি পেয়ে লুইসের কাছে থাকা ল্যাপটপে কাজ করতে শুরু করে।
শামীম চুপচাপ চোখ বন্ধ করে ভাবতে থাকে। প্রায় 30 মিনিট পর লুইস ডাক দেয় শামীমকে। বস বস, পেয়ে গিয়েছে শালাদের। এই দেখুন, এরা এখানকার একটা কলেজ ছাত্র। সবগুলো আছে। জি বস, এদের নাম হলো আশিক, মেজবা, আবির, আকাশ, শাহিন। কলেজটার নাম কি যেন? শাহ সুলতান কলেজ বস। বুঝতে পেরেছি। চলো, আগামীকাল আমিও যাব কলেজে ভর্তি হতে। সবগুলোকে রাস্তায় ফেলে পিটাবো। বস, হঠাৎ কলেজে যাবেন, সমস্যা হবে না? না লুইস, কারণ এই কলেজটাতে আমিও পড়াশোনা করেছি, আবার ও করবে। স্যারদের চেনা জানা আছে আমার। বস, তাহলে আমরা কি করব? তোমরা আর কি করবে? চুপচাপ আমার আশেপাশে থাকবে এবং ইশারা দেখায় মাত্র সবগুলোকে তুলে আনবে। ওকে বস। শামীম শুয়ে পড়ে, সাথে স্টোফেন ও লুইসও। পরের দিন সকালে ঘুম থেকে জেগে ওঠে শামীম। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে কলেজে যেতে থাকে। 9:45 শামীম কলেজ গেটে পা রাখতেই চারিদিক থেকে বাতাস এসে শামীমের শরীরে লাগতে থাকে। এগিয়ে যেতে থাকে শামীম ক্যাম্পাসের দিকে। ঠিক তখনই কেউ একজন ডাক দেয় শামীমকে। শামীম পেছনে ঘুরে তাকাতেই ধুম করে একটা ঘুষি এসে লাগে শামীমের নাকে। কিছুটা দূরে ছিটকে যায় শামীম। অনুভব করে নাক দিয়ে তরল কিছু পড়ছে। হাত দিয়ে দেখে রক্ত। রাগ উঠে যায় শামীমের। তবুও নিজের রাগকে কন্ট্রোল করে সামনে তাকিয়ে দেখে আশিক ছেলেটা দাঁড়িয়ে, সাথে আরো কয়েকজন। কি হলো ভাই, মারলেন কেন আমাকে? ডিয়ার দিয়েছিলাম আশিককে, বুঝলি? যে ওর ডাকে পেছনে ঘুরবে তাকেও ঘুষি মারবে, আর তুই তাকালি তাই ঘুষিটা খেলি। কাজটা কি ঠিক করলেন ভাই? চিনি না জানি না, অথচ আমাকে প্রথম দিনই ঘুষি মেরে রক্ত বের করে দিলেন। এই হলো আপনাদের কলেজের অবস্থা। এই শালা, একদম চুপ। রাগ উঠাবি না বললাম। আমরা এই কলেজের বাপ, বুঝলি? বাপ। সো আমরা যা বলবো তাই হবে। আরে আরে শাহিন, থাম। এত তাড়াতাড়ি লাগলে চলবে না। তা বাবু, তোমার নাম কি? বাবু? ভাই, আপনি কাকে বাবু বলছেন? এখানে তো কোনো বাবু নেই। আরে তোকেই বলছি, তুই তো হলি বাচ্চা, এখনো ফিটার খেয়ে ঘুমিয়ে পড়। ভাই দেখুন, আমাকে বারবার অপমানিত করবেন না বলে দিচ্ছি। আমি মোটেও পিচ্ছি বাবু নই, বুঝেছেন? ওলে বাবালে, বাচ্চার আবার রাগ আছে। বলি বাবু, ফিডার খাবা? শামীম রাগি চোখে ওদের দিকে তাকাতেই শাহিন ধুম করে শামীমকে লাথি মারে পেটে। লাথি তার লোড সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ চোখে অন্ধকার দেখে। কলেজ গেটের দিকে তাকায় শামীম। দেখে লুইস আর স্টিফেন সহ বাকি কুরুরা রাগে ফুঁসছে। শামীম তাদের ইশারায় চুপ থাকতে বলে মাটি থেকে উঠে পড়ে। তারপর, কি ভাই, এগুলো কি? মুখ থাকতে গায়ে হাত দিচ্ছেন কেন? শালা দেখি ভালোই কথা বলে। এই, তুই চিনিস আমাদের? শালা একদম পুঁতে দেব। ধুর, কে আপনি বলেন তো? কেন আমাকে মারছেন? কিছু কি করেছি আপনার আমি? শাহিন আবারও শামীমকে মারতে আসবে। তার আগে কয়েকটা ছেলে এসে শাহিনদের নিয়ে চলে যায়। শামীমও সেদিকে পাত্তা না দিয়ে পেছনে ঘুরে হাঁটতে যাবে, অমনি ধাক্কা লাগে কারোর সাথে। শামীম নিজেকে সামলে নিলেও সেই মেয়েটি মাটিতে পড়ে যায়। শামীম দ্রুত মেয়েটিকে টেনে তুলে। সরি ম্যাম, আসলে আমি দেখতে পাইনি আপনাকে। দেখতে পাসনি তাই না? শালা লুচ্চু, তুই ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছিস। চল এক্ষুনি তোকে আব্বুর কাছে নিয়ে যাব। মানে ম্যাম, কার আব্বু এবং কেনই বা নিয়ে যাবেন আমাকে? আমি কি কিছু করেছি? হারামি, কিচ্ছু জানিস না, ন্যাকামি করিস। আমি জানি তুই আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিস। আরে না ম্যাম, সত্যি বলছি আমি। বাকিটা বলার আগেই লিজা শামীমকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তারপর, আর একটা আজে বাজে কথা বললে তোকে একদম মেরে ফেলবো। চল আমার সাথে। শামীম মেয়েটির দিকে তাকিয়ে চমকে ওঠে। একদম পরীদের মতো দেখতে, চোখগুলো হরিণের মতো মায়াবী, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো টকটকে। শামীমের মন চাচ্ছিল ঠোঁটগুলোকে ছুঁয়ে দিতে, কিন্তু না। শামীম নিজেকে কন্ট্রোল করে লিজার সাথে হাঁটতে থাকে। শামীম যে লিজার দিকে অপলকভাবে তাকিয়ে আছে সেদিকে খেয়াল নেই লিজার। রাগে ফুঁসছে সে। শামীমের কিছুটা ভয় হতে থাকে, না জানি কোথায় নিয়ে গিয়ে কি করে।
কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যারের রুমের ভিতরে নিয়ে যায় লিজা শামীমকে। শামীম সামনে তাকিয়ে দেখতে পাই এজাজুল স্যার বসে আছে। তাকে অনেক দিন পর দেখে কিছুটা খুশি হয় শামীম, তবে সেটা প্রকাশ করে না। এজাজুল স্যার হঠাৎ তার কেবিনে কাউকে ঢুকতে দেখে মাথা তুলে তাকাই, দেখে লিজা। কিরে মা, হঠাৎ এভাবে আসলি কেন? আর তোর পাশের ছেলেটি কে? এভাবে হাত ধরে রেখেছিস কেন? আব্বু আর বলো না, এই লুচ্চা শালা আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। এমনকি আমাকে সরিও বলেনি, উল্টো বকা দিয়েছে আমাকে। এই ছেলে কে তুমি? এই ছেলে কে তুমি? আমার মেয়েকে ধাক্কা দিয়েছো কেন বলো? আমাকে তোমার বাবা মার নাম্বার দাও। কি স্যার, এগুলো কি? এগুলো আপনার থেকে আশা করিনি আমরা। এই মেয়ে যেমন আপনার স্টুডেন্ট, তেমনই আমরাও আপনার স্টুডেন্ট। এখানে আমার মেয়ে, আমার ভাতিজি, এসব কোনো সম্পর্ক চলবে না। এটা কলেজ, নট বাড়ি। ওকে বলো, কেন ধাক্কা দিয়েছো লিজাকে? স্যার, আপনি আপনার মেয়ের দিকে তাকিয়ে দেখুন, এখনও কানে হেডফোন লাগানো। আর হেডফোন লাগিয়ে কোনো দিকে না তাকিয়ে হাঁটার জন্যই এমন হয়েছে। আমি আপনার মেয়ের সাথে ধাক্কা খাইনি, বরং আপনার মেয়েই ধাক্কা খেয়েছে আমার সাথে। এজাজুল স্যার শামীমের কথায় তার মেয়ের দিকে রাগী চোখে তাকাতেই লিজার কানে গুজে রাখা হেডফোন খুলে ব্যাগে রেখে দেয়। তারপর, সরি বাবা, আর এমন হবে না। হোয়াট সরি মিস লিজা? আমাকে আপনি ক্যাম্পাসে সবার সামনে থাপ্পড় মেরেছেন দুটো, সেটার কি হবে? এই ছেলে, তুমি কিসে পড়ো? তোমাকে তো আগে দেখিনি কলেজে। জি, আমি ভর্তি হতে এসেছিলাম আপনার কলেজে, অনার্স লাস্ট ইয়ারে। কিন্তু কলেজে এসে যা দেখলাম, পড়াশোনায় মন মানসিকতা শেষ হয়ে গেল। লিজা, যাও ক্লাসে যাও। লিজা চলে যায়। শামীম তাকায় এজাজুল স্যারের দিকে। তারপর, স্যার, চিনতে পারেননি আমাকে? না। আমি শামীম, ইবাদত হোসেনের ছেলে। মানে কোন ইবাদত? এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আমার বন্ধু ইবাদতের ছেলে, যে কিনা গত কয়েক বছর আগে মারা গিয়েছে। জি স্যার। এজাজুল স্যার নিজের চেয়ার ছেড়ে উঠে এসে জড়িয়ে ধরে শামীমকে। তারপর, আগে বলনি কেন বাবা আমাকে? দেখলাম আপনি কেমন আছেন, তো যাই হোক। স্যার কেমন আছেন? কেমন আর থাকি বলো, পাগলি মেয়েটাকে নিয়ে অনেকটা টেনশনে থাকি সব সময়। কি হয় না হয়। কি হয় না হয় মানে আঙ্কেল, আপনি কি আপনার মেয়েকে নিয়ে কোনো বিষয় নিয়ে চিন্তিত? হ্যাঁ, আসলে চারদিকে অনেক গুন্ডা মাস্তান দিয়ে পূর্ণ। মেয়েটাকে বাসায়ও রাখতে পারি না, আবার কলেজে নিজের চোখে চোখে রাখতে পারি না বেশিক্ষণ। চিন্তা করবেন না আঙ্কেল, আমি তো এসে গেছি, আমি দেখে রাখবো। তা তুমি কলেজে যে? আসলাম একটা কাজে, এখানে প্লাস পড়াশোনা করব আঙ্কেল। কি বলো এগুলো? তুমি তো পড়াশোনা শেষ করেছো সে কত আগে, আবার পড়বে? বললাম না আঙ্কেল, কাজে এসেছি আমি একটা, ওটা করে তবে যাব। আপনি অনুমতি দিলে আমি ক্লাসে যাব। আচ্ছা যাও। আর হ্যাঁ শোনো, লিজা কিছু বললে এড়িয়ে যেও। আসলে ওকে আমি কিছু বললেই হয়েছে, কথা বলা বন্ধ করে দিবে আমার সাথে। ঠিক আছে আঙ্কেল। শামীম বের হয়ে চলে আসে সেখান থেকে। দ্বিতীয় তলার 204 নাম্বার রুমে চলে আসে শামীম। ততক্ষণে ক্লাস শুরু হয়ে গিয়েছে। মে আই কামিং ইন স্যার? শামীমের কথাই কিছুটা বিরক্ত হয়ে তাকায় আফজল স্যার। এই ছেলে, তুমি কি পাগল? না তো স্যার। তাহলে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মানে কি বলছেন স্যার এগুলা? আমি কই চেঁচামেচি করলাম? আমি তো জাস্ট বললাম মে আই কাম ইন স্যার। এটা কি চেঁচামেচি করা হলো না? এটা ইউনিভার্সিটি, কোনো স্কুল নয় যে অনুমতি নিতে হবে। পেছনের দরজা দিয়ে প্রবেশ করবে। ও ঠিক আছে স্যার, পেছনের দরজা দিয়ে প্রবেশের চেয়ে সামনের দরজা দিয়ে প্রবেশ করাই উত্তম, কারণ আমি তো আর চোর নই যে চুরি করে ঢুকবো। তারপর শামীম কথাগুলো বলে ক্লাসে ঢুকে সামনের বেঞ্চে বসে পড়ে। আফজল স্যার স্পষ্ট রাগী চোখে তাকিয়েছিল, হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য। শামীম মনে মনে হাসছিল। ঠিক তখনই আফজল স্যার শামীমকে দাঁড়াতে বলে, এই ছেলে, তোমার বাবা কি করে? আমার বাবা মা কেউ নেই, আমি এতিম। দেখেই তো বোঝা যায়। তা এসব কি পোশাক পরে এসেছো তুমি? এটা ভার্সিটি, কোনো সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান নয়। এখানে পড়তে হলে ভালো পোশাক পরে আসতে হবে। স্যার, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি জমিদারের ছেলে। তো আপনার পায়ের স্যান্ডেলটা দেখুন তো, মনে হচ্ছে
2-3 বছরের বেশি সময় ধরে ব্যবহার করছেন। জানেন তো, শিক্ষক যেমন হবে ছাত্ররা ঠিক তেমনই হবে। আপনি কি আমাকে পোশাকের বৈষম্যের শিক্ষা দিতে এই সম্মানিত পেশায় এসেছেন? শামীমের কথা বলা শেষ হতেই পেছন থেকে এজাজুল স্যার বলে ওঠে, আফজাল সাহেব, আপনার সব কথাই দরজার পাশ থেকে শুনলাম। ক্লাসটা শেষ করে আমার চেম্বার থেকে আপনার চাকরিচ্যুত করার লেটারটা নিয়ে যাবেন। আমাদের প্রতিষ্ঠানে আপনার মতো লোকের দরকার নেই, যে কিনা ছাত্রছাত্রীদের পোশাকের বৈষম্য শেখাচ্ছে। ছি, লজ্জা করে না আপনার? আসলে স্যার, চুপ, আর একটা কথাও নয়। লেটারটা নিয়ে যাবেন। আর বাচ্চারা শুনে রাখো, প্রতিবাদ করতে শেখো। আজ তোমাদের এক সহপাঠীকে অপমান করলো একজন শিক্ষক। এটা ভেবে যদি চুপ থাকো, আমাকে তো করেনি, কিন্তু কিছুদিন পর দেখবো সেই শিক্ষক তোমাকে অপমান করবে। সবার ন্যায় সেদিনও তোমার সহপাঠী চুপ থাকবে। শামীম মুচকি হাসি দিয়ে ক্লাস থেকে বের হয়ে সোজা চলে আসে ক্যাম্পাসে। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকার পর শামীম অনুভব করে কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। শামীম মাথা তুলে তাকিয়ে দেখে লিজা। আরে ম্যাম, আপনি এখানে? আমি দেখলাম তো, ক্লাসে ভালোই লেকচার দিতে জানিস। বলি, এসব লেকচার শিখলি কোথা থেকে? হুম। এসব শেখা যায় না ম্যাম। এগুলা নিজের মনের মধ্যে থাকা এক ধরনের প্রতিভা, যা সবার থাকে না। শোন, এত বকবক করিস না তো। এখন বল, বাবা যে আমাকে গালি দিল, এখন তার শাস্তি হিসেবে তোকে কি করব আমি? বল বল। কি করবেন আপনি? আমি আপনাকে তখন সত্যি বলছি, ইচ্ছে করে কিছু করিনি। না, তুই ইচ্ছে করেই করেছিস। বল, তোকে কি করব? লিজা কথা বলছে আর শামীমের দিকে এক পা দুপা করে এগিয়ে আসছে। আর শামীম পিছিয়ে যেতে থাকে। লিজা শামীমের খুব কাছে চলে আসে, এতটাই কাছে যে দুজন দুজনের গরম নিঃশ্বাস অনুভব করতেছিল। শামীমের ইচ্ছে করছিল লিজার মায়াবী ঠোঁটগুলোকে নিজের দখলে নিয়ে নিতে, কিন্তু তার সাহস নেই শামীমের। হঠাৎ লিজা শয়তানি হাসি দিয়ে হাঁটু দিয়ে জোরে আঘাত করে শামীমের গোপন অঙ্গে। শামীম আচমকা এমন আঘাত পেয়ে চিৎকার করতে গিয়েও থেমে যায়। নিজের মধ্যে ব্যথাটা লুকিয়ে রাখার চেষ্টা করার কারণে মাথায় অধিক চাপ পড়ে শামীমের, যার জন্য নাক দিয়ে রক্ত পড়তে থাকে। ঠিক তার কিছুক্ষণ পরেই সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায় শামীম। এদিকে লিজা শামীমকে আঘাত করে মিটিমিটি হাসলো। হঠাৎ শামীমের মাটিতে পড়ে যাওয়া দেখে কিছুটা চমকে ওঠে। প্রথমে মজা ভাবলেও অনেকক্ষণ শামীমের নড়াচড়া করতে না দেখে দ্রুত শামীমকে নিজের দিকে ঘুরিয়ে নিতেই চমকে ওঠে লিজা। শামীমের নাক দিয়ে রক্ত অধিক পরিমাণে বের হচ্ছে, যা দেখে চিৎকার করে লিজা। এদিকে হঠাৎ এজাজুল স্যার তার মেয়ের চিৎকার শুনে পাগলের মতো দৌড়ে আসে ক্যাম্পাসে। এসে দেখে শামীম মাটিতে শুয়ে আছে আর পাশে লিজা কাঁদছে। কি হয়েছে মা, কাঁদছিস কেন? আর শামীম, এরই বা কি হয়েছে? এমন মাটিতে শুয়ে আছে কেন? লিজা কিছু না বলে কাঁদতে থাকে। এজাজুল সাহেব দ্রুত শামীমকে তার দিকে করে চমকে ওঠে। দ্রুত শামীমকে মাটি থেকে তুলে দৌড়ে যেতে থাকে পার্কিংয়ে রাখা গাড়ির দিকে। সাথে লিজাও দৌড়ে যেতে থাকে। এজাজুল স্যার দ্রুত গতিতে শামীমকে নিয়ে হসপিটালে চলে আসে। শামীমের অবস্থা ক্রিটিক্যাল দেখে দ্রুত গতিতে ডক্টররা শামীমকে অপারেশন থিয়েটারে নিয়ে চলে যায়। এজাজুল স্যার তার মেয়ের পাশে গিয়ে বসে, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে, কিরে মা, সত্যি করে বলতো কি হয়েছিল? আর শামীমের নাক দিয়েই বা রক্ত বের হচ্ছিল কেন? তুই কি কিছু করেছিস? বাবা, আমার অনেক অনেক ভুল হয়ে গিয়েছে। আমি না বুঝে মজার ছলে ওনার গোপনাঙ্গে আমার হাঁটু দিয়ে আঘাত করেছি, আর যার কারণে ওনার এই অবস্থা। এজাজুল সাহেব তার মেয়ের কথাই রেগে গেলেও নিজের রাগকে সামলে নেন, কারণ তার মেয়ে তখনও কাঁদছিল। আর এখন তিনি কিছু বলে হয়তো আরও কান্না করবে, তাই কিছু না বলে লিজার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলে, থাক, আর কাঁদতে হবে না রে মা। তুই তো আর ইচ্ছে করে করিসনি। শামীম ছেলেটা যেন সুস্থ হয়ে যায় সেটাই দোয়া কর। ওনার কিছু হলে বাবা, সত্যি আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। পাগলি মেয়ে, কিচ্ছু হবে না। শামীমের টেনশন করো না। 2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসে ডাক্তার। এজাজুল সাহেব এগিয়ে যান ডাক্তারের দিকে। তারপর, স্যার, শামীম কেমন আছে এখন? আল্লাহর রহমতে ভালো আছে প্রফেসর সাহেব, কিন্তু এভাবে ওকে আঘাত করলো কেন? আর ছেলেটা আঘাত পেয়েও চিৎকারটা নিজের মাঝে রাখার জন্য মাথায় অত্যাধিক চাপ পড়েছে, আর যার জন্যই নাক মুখ দিয়ে ছেলেটা রক্ত পড়তে শুরু হয়েছিল। ভয়ের কিছু নেই, রক্ত বন্ধ করার ব্যবস্থা করেছি। আজ থাক,
আগামীকাল নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। ডাক্তার চলে যায়। এজাজুল সাহেব মুচকি হেসে তার মেয়ের পাশে বসে বলে, দেখলি তো কিচ্ছু হয়নি শামীমের, তুই শুধু শুধু ভয় পেয়েছিলি। বাবা আমি অনেক অনেক খারাপ, তাই না? মা এত কান্না করিস না তো, শামীম ঠিকই আছে। তুই কান্না করে নিজেকে অসুস্থ করছিস কেন? বাবা আমার নিজের ওপর অনেক অনেক ঘৃণা হচ্ছে। ছি, আমি এটা করলাম কি করে? এমন সময় ডাক্তার এসে আড়ালে নিয়ে যায় এজাজুল সাহেবকে। লিজা কিছুটা অবাক হয়ে তার বাবা আর ডাক্তারের চলে যাওয়া দেখছিল। দেখুন এজাজুল সাহেব, ছেলেটাকে আপনি এনেছেন, তাই আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে ছেলেটার খুব বেশি আঘাত পেয়েছে ওর পুরুষাঙ্গে। ওটা হয়তো আগের মতো হতে পারে, কিন্তু এতে ওর বাবা হওয়ার চান্স খুব কম থাকবে। মানে শামীম কি বিবাহ করতে পারবে না? পারবে, তবে বাবা হতে পারবে কি না শিওর নয়। ওকে আগে বিবাহ করাতে হবে। ওর প্রয়োজন এখন নারীর সঙ্গ। এতে হয়তো ওর আগের মতো সেক্স পাওয়ার ফিরে আসবে, নয়তো সরি। ডাক্তার চলে যায়। এজাজুল সাহেব যেন ভেঙে পড়েন। তার মেয়ের কাছে এসে মাথা নিচু করে বসে পড়েন। লিজা ওর বাবার চুপ করে বসে থাকা দেখে দ্রুত জিজ্ঞেস করে, কি হলো বাবা? শামীম ছেলেটার কি কিছু হয়েছে? মা তোকে বলা ঠিক নয়, তবুও বলি, শামীম মনে হয় না আর বাবা হতে পারবে। এখন ওকে কে বিয়ে করবে বল? আমার বন্ধুর ছেলে শামীম, সেটা ভেবেই আমার অনেক কষ্ট হচ্ছে রে মা। মানে কোন বন্ধু? তুই যেই শামীমকে চিনতি এটা সেই শামীম, বুঝলি? কি? আমার ছোটবেলার ভালোবাসা, যার সাথে আমি খেলেছি, সেই এই শামীম? হ্যাঁ। বাবা আমি শামীমকেই বিয়ে করতে চাই। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমি ওকে বিবাহ করব। তবে হ্যাঁ, ও যে বাবা হতে পারবে না ওকে সেটা বলবে না। আর আমি ওর মনে ভালোবাসার ফুল ফোটাতে চাই। আমাকেও নিজে থেকে যখন বলবে ভালোবাসি লিজা, সেই দিনই আমি ওকে বিয়ে করব। তবে তার আগে আমি ওর সাথে যা যা করব তুমি কিন্তু বকবে না আমায়, ওকে? তোর পাগলামি আবার শুরু হলো। ঠিক আছে, বলবো না। লাভ ইউ বাবা। এদিকে শামীমের জ্ঞান ফিরতেই দেখে সে হসপিটালে। চারিদিকে চোখ ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পায় লুইস আর স্টিফেন বসে। দুজনের চোখেই পানি। ওদের দেখে শামীম মুচকি হাসি দিয়ে বলে, আরে লুইস আর স্টিফেন, তোমাদের চোখে পানি কেন? বস, আপনাকে তখন আশিকরা মারলো, কিচ্ছু বলিনি, কিন্তু একটা মেয়ে আপনাকে এভাবে কিছু করবে ভাবতেই পারছি না বস। আমাদের ক্ষমা করে দিবেন, আপনাকে আমরা রক্ষা করতে পারিনি। বস, আমার মনে হচ্ছে মেয়েটিকে আপনি চেনেন, না হলে তো আপনি মেয়েটিকে কিছু না বলেই ছাড়তেন না। রাইট, মেয়েটি হলো আমার ভালোবাসা, বুঝলে স্টিফেন? ওকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, কিন্তু ও আমার 5 বছরের ছোট ছিল বলে কিছু বলেনি। তবে আজ যখন ওকে কলেজে দেখছিলাম, সত্যি আমি অনেক অবাক হয়েছিলাম, কারণ ও দেখতে ঠিক আমার আম্মুর মতোই ছিল। কলেজ ক্যাম্পাসে আসার পর যখন ও আমার সামনে এসেছিল, সত্যি ওকে দেখে আমি হারিয়ে গিয়েছিলাম। শৈশবে ঠিক তখনই ও হয়তো দুষ্টুমি করে কাজটা করেছিল। অনেক অনেক ব্যথা পেয়েছিলাম, কিন্তু চিৎকার করিনি। নিজের মধ্যে চিৎকারটা রাখতে গিয়ে হয়তো মাথায় অত্যাধিক চাপ পড়েছিল, যার জন্যই রক্ত পড়া শুরু হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলি। বস, আমরা আসছি, তবে আমরা হাসপাতালেই আছি। আজিজুল সাহেব আর লেজা ভাবি চলে এসেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। লুইস আর স্টিফেন দ্রুত চলে যায় রুম থেকে। শামীম চোখটা বন্ধ করে তার অতীত নিয়ে ভাবতে থাকে। এমন সময় অনুভব করে কেউ তার পাশে এসে বসেছে। চোখটা হালকা করে খুলে আবারও চারিদিকে তাকিয়ে পাশে তাকাই দেখে লিজা বসে আছে। লিজাকে দেখে শামীম কিছুটা ভয় পাওয়ার অ্যাক্টিং করে বলে, ম্যাম দেখুন, সত্যি বলছি, আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। হ্যাঁ জানি তো, আর তাই তো সরি বলতে এসেছি। সরি, আমাকে মাফ করে দাও শামীম, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। সি সি, এই গরিবের কাছে মাপ চাচ্ছেন কেন? আচ্ছা এখন চুপ করো, এই দেখো খাবার এনেছি আমি, তুমি খেয়ে নাও। ব্যথা করছে ম্যাম, উঠতে পারতেছি না, আপনি রেখে যান, নার্স এলে খাইয়ে দিতে বলবো। লিজা শামীমের কথাই রেগে ফায়ার হয়ে ততক্ষণে শামীমের গলা টিপে ধরে, বলে, কুত্তা, খাবার আমি এনেছি,
নার্স কেন খাইয়ে দেবে? তোকে আমি খাইয়ে দিব। তাড়াতাড়ি হাঁ কর বলছি, হাঁ কর। শামীম কিছুটা ভয় পেয়ে হাঁ করে আর লিজা খাইয়ে দেয়। এদিকে দরজার আড়াল থেকে এজাজুল সাহেব তার মেয়ের কাণ্ডগুলো দেখে হেসে বাইরের বেঞ্চে গিয়ে বসে থাকে। লিজা শামীমকে খাইয়ে দিয়ে সব কিছু ঠিক করে নিয়ে বাইরে চলে আসে। শামীম মুচকি হাসি দিয়ে আবার চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় শামীমের। চোখ খুলে দেখে লিজা পাশের চেয়ারে বসে ঘুমে ঢুলছে আর মশা মারছে। এ কি ম্যাম, আপনি এখানে? আপনি বাসায় যাননি? বাসায় গেলে কি এমন আরামে ঘুমাতে পারতি? কুত্তা বদমাইশ, কেন যে তখন মারতে গেলাম, আমার ঘুমটাই এখন হচ্ছে না। বাসায় চলে যান ম্যাম। তাহলে মশা তোরে খেয়ে শেষ করে ফেলবে। ওকে, তাহলে জেগে থাকুন, আমি ঘুমাই। শামীম হালকা চোখ বন্ধ করতে নিবে, অমনি লিজা লাফিয়ে ওঠে, শুয়ে পড়ে বেডে। শামীম কিছুটা ভয় পেয়ে লাফিয়ে উঠতে গিয়ে নুনুতে ব্যথা পেয়ে চিৎকার করে ওঠে। লিজা ব্যস্ত হয়ে বেডের সাদা কাপড় সরিয়ে দেখতে নেবে, অমনি শামীম লিজার হাত চেপে ধরে বলে, ম্যাম কি করছেন? সিসি, আমার ওটা আপনি দেখছেন কেন? আরে দেখি দেখি, ভেঙে গেল নাকি? না না ম্যাম, আমার লজ্জা করবে, আপনি প্লিজ ওসবে চোখ দিয়েন না। তাহলে কি নার্সকে ডাকবো, তিনি এসে দেখবে? হুম। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। লিজা কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে শামীমের পাশেই ঘুমিয়ে পড়ে। শামীম তখন কিছু না বলেও লিজা ঘুমিয়ে পড়ার পর বেড থেকে উঠে পাশের সোফায় গিয়ে কোনো রকমে শুয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই শামীম অবাক হয়ে যায়, কারণ ওর গায়ে কম্বল জড়ানো ছিল, যা সে গত রাতে নেয়নি, লিজাকেই দিয়েছিল। তাহলে কে দিল? শামীমের ভাবনায় সেদ করে লিজা বলে ওঠে, এই যে ভাবেনওয়ালা স্যার, এত ভেবে লাভ নেই। কম্বলটা আমি দিয়েছি, বুঝলেন? শামীম মুচকি হেসে উঠতে গিয়েও উঠতে পারে না, প্রচুর ব্যথা অনুভব করে। আবারও শুয়ে পড়ে সোফায়, তারপর মুখে বেদনার ছাপ ফুটিয়ে বলে, প্লিজ আপনি কাউকে ডেকে আনুন, আমার অনেক ব্যথা করছে, উঠতে পারছি না। তাহলে ওঠার কি দরকার? শুয়ে থাকুন। শুয়ে থাকলে তো প্রাকৃতিক কাজ এখানে করতে হবে। শামীমের অবস্থা বুঝতে পেরে লুইস আর স্টিফেন দ্রুত রুমের ভিতর এসে দুজনে শামীমকে পাজা কোলা করে নিয়ে যায় টয়লেটে। কিছুক্ষণ পর শামীম প্রাকৃতিক কাজ শেষ করে চলে আসে আবার কেবিনে। এই আপনারা দুজন কে? আর এভাবে ওনাকে তুলে নিয়ে গেলেন কেন? এরা আমার বন্ধু, হয়তো আমাকে দেখতে এসেছিল। ও আচ্ছা, ভাইয়ারা আপনারা একটু বাইরে যান তো, আমি ওনাকে খাইয়ে দিব। লুইস আর স্টিফেন কিছুটা মুচকি হেসে বের হয়ে যায় আর লিজা শামীমকে খাইয়ে দিতে শুরু করে। খাওয়া প্রায় শেষের দিকে, এমন সময় এজাজুল সাহেব কেবিনে প্রবেশ করে হেসে ওঠে, আরে আরে, এটা কি দেখছি? আমার মেয়ে এতগুলো বছর কখনোই তুলে খাওয়ায়নি, আর আজ সে কিনা। ঢং করো না তো বাবা, আমি তোমাকে খাওয়াই না নাকি তুমি নিজেই খাও না, কোনটা? ওকে ওকে, ঝগড়া করার ইচ্ছে নেই। এখন শোনো শামীম, তোমার বিয়ে ঠিক করেছি আমি। কি বলছেন এগুলো আঙ্কেল? বিয়ে? তাও আমার? এটা হতে পারে না, সরি। শামীম, আমার কথার অবাধ্য হওয়া মানে তোমার বাবার কথার অবাধ্য হওয়া। আমি বেশি কথা বলতে পছন্দ করি না, এটা তো জানোই। তো তোমার বিবাহ আমি দিব তো দিবই, সুস্থ হয়ে নাও দ্রুত। আর মা লিজা, একে দেখে রাখবি যেন পালাতে না পারে। লিজা মুচকি হাসিতে বাকি খাবারগুলো খাওয়ানো শেষ করে চলে যায়। শামীমও শুয়ে পড়ে। 10 দিন পর শামীম সুস্থ, আগের মতোই হাঁটাচলা করতে পারে। অনেক দিন পর কলেজে আসছে, সেই সাথে লুইস আর স্টিফেন। কলেজ গেট দিয়ে ঢুকতে নেবে অমনি আশিক শাহিনরা এসে পথ আটকায় শামীমের। তারপর, কি রে, সেই দিন তো ভালোই পাঠ নিলি, বল আজ তোর কি করব? আজ সব কিছু নিয়ে এসেছি, একদম মেরে দিব। আরে আশিক, চল শালাকে নিয়ে যাই আমাদের আড্ডাখানায়, ওখানে নিয়ে গিয়ে আচ্ছা মতো টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। শামীম মুচকে হাসিতে ঘাটটা একটু ঘুরিয়ে লুইস আর স্টিফেনকে ইশারায় তার পেছনে পেছনে আসতে বলে। শামীমকে নিয়ে চলে আসে আশিকরা ওদের গোডানে। চারিদিকে মদ আর সিগারেটের গন্ধে ভরপুর। শামীম তবুও হাসতে থাকে, কারণ আশিকদের আড্ডাখানা যে তারই বাড়ি। শালাকে বেঁধে ফেল।
কয়েকজন শামীমকে বাঁধতে আসবে। তার আগে দূর থেকে লুইস বলে ওঠে, আরে আরে চন্দু, এত তাড়াতাড়ি কিসের? একটু তো অপেক্ষা করো আর চারিদিকে তাকিয়ে দেখো। কে তুই বে? শালা আমাদের আড্ডাখানায় আসার সাহস পেলে কোথায় তুই? বল। লুইসের দিকে রিভলভার তাক করে ধরতে নিবে, তার আগেই 2 তলা থেকে একটা গুলি এসে ফুটো করে দেয় আশিকের হাত। রিভলভার ছিটকে পড়ে যায়। শাইন ভয় পেয়ে উপরের দিকে তাকাতে চমকে ওঠে, কারণ 2 তলায় পুরো 50 জন লোক AK-47 রিভলভার নিয়ে দাঁড়িয়ে আছে। শামীম জোরে হেসে ওঠে, সামনে রাখা সোফায় বসে পড়ে। তারপর, কেমন লাগলো আমার ম্যাজিক? শালা, এটা কার বাড়ি জানিস? এটা আমার বাবার বাড়ি। আর তুই কিনা বলছিস এটা তোদের আড্ডাখানা? কে তুই? সত্যি করে বল। আমি কে সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে তুই কার লোক। কোথায় পাস এত পাওয়ার যে কলেজে এত নেতাগিরি করিস, তবুও তোকে কেউ কিছু বলে না? আরে শালা তুই কে বলতো? আমাকে চিনিস তুই? না চিনে এত বড় পার্ট নিচ্ছিস? বলি আমার পরিচয় জানলে তুই হিসু করে ফেলবি রে। ও আচ্ছা, ওকে ওকে, আমি হেসই করতে চাই। বল তুই তবুও কে তুই? নাইট কিং এর ডান হাত, হৃদয়ের লোক আমি। হৃদয়? বলেছিলাম না তোকে তুই হিসি করে ফেলবি? দেখলি তো আমার কথাই সত্যি হলো শালা। এই স্টিফেন, এ কি বলে শুনেছ লুইস? একে একটু বলো তো আমি কে, আমার পরিচয়টা কি? লুইস আর স্টিফেন হাতের রামদা নিয়ে এগিয়ে যায় আশিকের দিকে। তারপর আশিকের বড় বড় চুলের মুঠি টেনে ধরে। শালা, তোদের বাপ দেখ বসে আছে, চিনতে পারিসনি? হ্যাঁ, চিনবি বা কেমনে শালা? ডেঞ্জারাস কিং অফ গ্যাংস্টার তোর সামনে বসে আছে। ভয় কর, চরম ভয়। চিনিস নি এখনো তুই? বিশ্বাস হচ্ছে না তোর? হবে কি করে? ইউনিফর্ম তো নেই। চল ম্যাজিক দেখাই, জাস্ট এ ম্যাজিক। বয়েস, লাইট অফ। স্টিফেনের কথাই সাথে সাথে পুরো বাড়ি বিদ্যুৎ চলে যায়। 5 মিনিট পর আবার জ্বলে ওঠে বিদ্যুৎ। আশিক সামনে তাকিয়ে চমকে যায়। বিশাল দেহি 55 জন লোক দাঁড়িয়ে আছে, সবার পরনেই হুডিওয়ালা লং কোট। আশিক, শাহিন সহ ওদের লোক কেঁপে ওঠে, কারণ ওরা শুনেছিল ডেঞ্জারাস কিং অফ গ্যাংস্টারের লুক কেমন হয়। আশিক প্যান্টে হিসু করে ফেলে, কাঁপতে থাকে। যা দেখে শামীম হিহি করে হেসে ওঠে, এগিয়ে আসে আশিকের দিকে। তারপর, কেসা লাগা মেরে ম্যাজিক? নিশ্চয় তোদের বস তোদের বলেছিল ডেঞ্জারাস কিং অফ গ্যাংস্টার দেখতে কেমন হবে। বস বস, আমাকে ছেড়ে দিন। আমি আর কখনোই আপনার সাথে পাঙ্গা নিব না বস। আমাকে মাফ করে দিন। আহ, কি শুরু করেছিস বলতো? মাফ করতাম, কিন্তু তোর ব্যাড লাক, তুই আমাকে দেখে নিয়েছিস। আর জানিস তো যে আমাকে একবার দেখে তার মৃত্যু কনফার্ম। বস প্লিজ। শামীম ওর ঠোঁটের ইশারায় চুপ করতে বলে আশিককে। তারপর, জাস্ট সাইলেন্ট। আমি যখন কথা বলি সবাই শোনো। এখন তোকে কয়েকটা প্রশ্ন করব, সেগুলোর উত্তর সোজাসুজি দিয়ে দিবি। জি বস, দিব। বলুন কি কি জিজ্ঞাসা করবেন। তোদের এই হৃদয়কে পাবো কোথায়? তোরা কি জন্য আমার পেছনে লেগেছিস? তোদের আসল বস যে কিনা তোদের লিডার, তাকে কোথায় পাবো? বস, রিয়াদকে তো পেয়ে যাবেন ওর আড্ডাখানায়। কিন্তু বস, আমরা জানি না আমাদের রিয়াল বস কোথায় থাকে, দেখতে কেমন। আর বস, হৃদয় তো এজাজুলের মেয়ে লিজাকে ভালোবাসে, আর ওর সাথে দেখা করতে মাঝে মাঝে কলেজে আসে। আর কয়েকবার লিজাকে তুলেও নিয়ে যেতে নিয়েছিল, কিন্তু পুলিশের জন্য পারেনি। শামীমের আশিকের কথা শুনে মনে পড়ে যায় এজাজুল সাহেবের কথা। তিনি বলেছিলেন মেয়েকে নিয়ে তিনি ভয়ে থাকে অনেক গুন্ডাদের কারণে। তবে আসল বিষয় এটাই, হৃদয়ের জন্যই আঙ্কেল এত টেনশন করত। ধন্যবাদ তোকে। এই লুইস, শালাগুলোকে একটু পুকুরে গোসল করতে নামিয়ে দিও। লুইস শামীমের দিকে তাকিয়ে মুচকি হাসে, কারণ এই পুকুর যেন সাধারণ পুকুর নয়, শামীমের তৈরি অ্যাসিডের পুকুর। যে পুকুরে একবার কেউ নামে সে মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যায়। সারাদিন কিভাবে চলে যায় শামীম বুঝতে পারে না। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে থাকে, এমন সময় ওর ফোন বেজে ওঠে। মন না চাইতো অচেনা নাম্বার রিসিভ করতেই ভেসে আসে মেয়েলি কণ্ঠ। হ্যালো শামীম, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো। শামীম বুঝতে পারে এটা লিজা, তাই বলে, ম্যাম, কি বলবেন বলুন। হারামি, তুই কই? তোকে না আমি কলেজে দেখলাম,
তারপর সেখান থেকে কোথায় হারিয়ে গেলি বল? জানিস আমি এখনো কলেজেই বসে আছি। কিন্তু কেন ম্যাম? কেন মানে? তোর মনে নেই বাবা বলেছিল তুই যাতে পালিয়ে না যাস সেদিকে নজর রাখতে? এখন যদি তোকে ছাড়া আমি বাড়িতে যাই বাবা আমাকে মেরেই ফেলবে। তো আমি এখন কি করব? তোকে কিছুই করতে হবে না, তুই শুধু কলেজে চলে আয়। হ্যাঁ যেতে পারি, তবে এক শর্তে। শর্ত? কিসের শর্ত? ওসব শর্ত টর্ত আমি মানতে পারবো না। ওকে, তাহলে আপনি একাই বাসায় চলে যান, আমিও যেতে পারবো না। তোকে মন চাচ্ছে খুন করি, আমাকে এভাবে ব্ল্যাকমেল করছিস। ওকে, সময় হোক আমিও করব। এখন বল কিসের শর্ত? তেমন কঠিন না, শুধু আমাকে তুই না বলে সুন্দর করে তুমি করে বলতে হবে, তবেই আমি যাব, না হলে যাব না। বুঝেছি। এই তুই তাড়াতাড়ি আসো, আমার ক্ষুধা পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। শামীম দ্রুত কলেজে চলে যায়। প্রায় অন্ধকার হয়ে এসেছে। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই শামীম দেখে লিজা দাঁড়িয়ে আছে। শামীমকে দেখে এগিয়ে আসে। তারপর লিজা কোনো কিছু না বলেই নিজের পরনের ওনার এক মাথা দিয়ে শামীমের হাত বাঁধে, আরেক মাথা দিয়ে নিজের হাত। শামীম কিছুটা অবাক হয়ে বলে, এই আমাকে কি বোঝে না সে বোঝে না ছবির মতো দ্বিতীয় নায়ক পেয়েছো? ওটা ছবি, বাট এটা বাস্তব। কোনো রকমে পালিয়ে গেলে বাবা আমাকে আস্ত রাখবে না। সো এখন চুপ থাকুন এবং চলুন। শামীম মুচকে হাসি দিয়ে লিজাকে নিয়ে চলে আসে লিজাদের বাসায়। লিজাকে আসতে দেখেই দৌড়ে আসে এজাজুল সাহেব। তারপর অস্থির হয়ে বলে, কিরে মা, এত দেরি করলি কেন? কোনো বিপদ হয়েছিল কি? না তো, এমনি আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। আমাকে বলবি না? আমি তো টেনশনে যাই অবস্থা হয়ে গিয়েছিল, ভাবলাম তোকে হৃদয় কিছু করেছে। আরে না বাবা, আমাকে আবার কে কি করবে? শামীম আছে না, এর যে বডি, আমার আশেপাশে কেউ আসবে না। আমার তো সন্দেহ হয় এই গ্রাম থেকে এসেও এমন বডি করলো কিভাবে? গ্রামে থাকলে কি এমন বডি করা যায় না? আমি রোজ কুড়াল দিয়ে কাঠ চিরতাম, আর তা থেকেই এমন হয়ে গিয়েছে। মালিজা, যাও গিয়ে ফ্রেশ হও। তুমি যাও শামীম। আঙ্কেল, আপনার সাথে একটা কথা ছিল, তো আমার সাথে একটু বসুন। ওকে মা, লিজা তুমি যাও, আমি কথা বলি একটু। শামীম বসে আর এজাজুল সাহেব মুখোমুখি বসে। আঙ্কেল, আপনি আমার থেকে কিছু কথা লুকাচ্ছেন। কোন কথা? আপনি একটু আগেই হৃদয় লিজাকে কিছু করলো কি না, তা এই হৃদয়টা কে, আর লিজারই বা কী করবে? শামীম কথাটা না জানলে ভালো হতো না? না আঙ্কেল, আপনি প্লিজ বলুন, কে এই হৃদয়? হৃদয় হলো এই এলাকার টপ মাস্তানদের বাপ। ওর কথায় পুরো এলাকা উঠবস করে। লিজাকে ও পছন্দ করে, বহুবার ওকে তুলে নিয়ে যেতে চেষ্টা করেছিল, কিন্তু পারেনি আমার জন্য। আচ্ছা আঙ্কেল, আপনি তো দেশে ছিলেন, বলতে পারবেন কে বাবা মাকে খুন করতে পারে, আর কার সাথেই বা বাবার শত্রুতা ছিল? কিভাবে যে বলি, আসলে আমিও অতটা জানতাম না। আমাকে তোমার বাবার ড্রাইভার ফোন করে বলেছিল তোমার বাবা মাকে খুন করা হয়েছে। সব শুনে আমি একা না গিয়ে পুলিশকে নিয়ে গিয়েছিলাম। বাবার শত্রুতা ছিল কি কারোর সাথে? তেমন কাউকে চিনি না আমি। যার সাথে আমার বন্ধুর বিরোধ চলছিল, তবে একজনের সাথে বেশ কয়েকদিন ধরেই সম্পর্ক ভালোই যাচ্ছিল না। সে আমাদেরই বন্ধু ছিল, জাহিদ নাম ওর। সাথে ব্যবসার শেয়ার নিয়ে ঝামেলা হয়েছিল। আমি অবশ্য তার আগেই ব্যবসা ভাগ করে নিয়ে নিজের মতো চালাতে শুরু করছিলাম। আচ্ছা, এই জাহিদকে কই পাবো আমি? ওর তো কোনো খবর নেই, বেঁচে আছে কিনা তাও জানি না। ওকে আঙ্কেল, রুমে গেলাম আমি, মাথা ঘুরছে। শামীম, ওর রুমে গিয়ে দরজা নক করে বিছানায় বসে ফোন দে লুইসকে। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। লুইস, তুমি আর স্টিফেন দ্রুত আমাদের বাসায় যাও, আর দেখো দুতলা সিঁড়ির ডান পাশের রুমে আছে। দুতলা সিঁড়ির ডান পাশে রুম আছে, ওটাই প্রবেশ করে একটা লকার পাবে। লকারটা চুরি না হলে ওটা খুলতে যে চাবি লাগবে, সেটা খাটের নিচের একটা জুতার মধ্যে রাখা হয়েছে।
বস, আমরা এখানেই আছি। ওয়েট, আমরা এক্ষুনি দেখছি। লুইস ফোনটা হোল্ড করে। শামীমের বাবা মার রুমে গিয়ে শামীমের বলা কথা অনুযায়ী খাটের নিচ থেকে চাবি বের করে লকার খুলে ফেলে। তারপর, বস, লকারে তো একটা মোবাইল ছাড়া আর কিছুই নেই। মোবাইলটা নিয়ে চালু করো এবং ড্রাইভারের নাম্বার বের করে ওর লোকেশন ট্রাই করে আমাকে জানাও। ওকে বস। শামীম ফোন কেটে দিয়ে কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকে। এমন সময় দরজা ধাক্কাতে থাকে কেউ একজন। কিছুটা বিরক্ত হয়ে শামীম দরজা খুলে দেখে লিজা দাঁড়িয়ে। কি হয়েছে, এভাবে ডাকছো কেন? শামীম কথাটা কিছুটা বিরক্তর সাথে বলে তাকায় লিজার দিকে। লিজার চোখে পানি, কান্না করতে পারছে না, শুধু ফোঁফাচ্ছে। শামীম দ্রুত লিজাকে ওর বিছানায় বসিয়ে দেয়। তারপর, কি হয়েছে লিজা, এমন করছো কেন তুমি? বাবা, বাবাকে কেউ খুন করে চলে গেছে। মানে? দ্রুত শামীম ড্রয়িং রুমে এসে চমকে ওঠে। সত্যি এজাজুল সাহেবের রক্তাক্ত দেহ পড়ে আছে সোফায়। শামীম দ্রুত লিজার কাছে গিয়ে দেখতে পায় সে সেন্সলেস হয়ে গিয়েছে। কোনো উপায় না পেয়ে দ্রুত লিজাকে বিছানায় শুয়ে দিয়ে ফোন দেয় লুইসদের আর আসতে বলে লিজাদের বাসাতে। কিছুক্ষণ পর লুইসরা চলে আসে। শামীম নিচে গিয়ে, লুইস আঙ্কেলকে কে বা কারা যেন খুন করে চলে গিয়েছে। কিন্তু বস, আপনি কই ছিলেন? আমি তো রুমে ছিলাম। হঠাৎ লিজা আমার ঘরের দরজা অনেক জোরে ধাক্কাতে থাকে, যার জন্য দরজা খুলি আর তারপর দেখি আঙ্কেলের মৃতদেহ পড়ে আছে। কিন্তু বস, কে করলো? আপনি তো বাসাতেই ছিলেন, গুলির শব্দ পাননি। আর ভাবিও তো ছিল, ওনার তো কোনো ক্ষতি হয়নি। এটাই তো মনে হচ্ছে মাস্টার প্ল্যান। আমি ওনার থেকে অনেক কিছু জানতে চেয়েছিলাম আর সেটা মনে হয় খুনি জেনে গিয়েছিল, যার জন্যই এসব করেছে। বস, বস, আমি আসার সময় তো দেখেছি পাশের একটা বাসায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমরা মনে হয় খুনিকে ধরতে পারবো। শামীম কিছু বলতে যাবে তার আগে লিজা জ্ঞান ফিরে আসে আর বিলাপ বকতে থাকে। শামীম কোনো রকমে শান্ত করে বলে, লিজা শান্ত হও প্লিজ। হইচই করলে পুলিশ আসবে, আঙ্কেলের দেহ কাটাছেঁড়া করবে। সেটা আমি চাই না। আমি চাই আঙ্কেলকে দাফন করা হোক। কিন্তু কে খুন করলো বাবাকে? বলো শামীম, বলো। আমি কিভাবে বলবো বলো? আমি তো রুমে ছিলাম। কেন যে আঙ্কেলকে একা রেখে গিয়েছিলাম রুমে। এমন সময় লুইস বাড়ির ভিতর থেকে দৌড়ে আসে, হাতে একটা পেন ড্রাইভ নিয়ে। তারপর, বস, বস, পাশের বাসা থেকে সিসিটিভি ফুটেজের কপি পেন ড্রাইভে এনেছি। শামীম চালু করে বলে লিজাকে নিয়ে সোফায় বসে। অন্যদিকে স্টিফেনরা লিজার আব্বুর গোসল করাতে ব্যস্ত। ফুটেজ চালু হয়। 6 থেকে 8 মিনিট এমন সময় 10 থেকে 12 জন গুন্ডা প্রবেশ করে বাড়ির ভেতরে। 6:45 লোকগুলো বের হয়ে যায় বাড়ি থেকে। ওদের একজনকে দেখে লিজা চিৎকার করে বলে ওঠে, হৃদয়, এই শামীম, দেখো দেখো, হৃদয় আমার বাবাকে খুন করছে, দেখো। কেঁদো না লিজা, ছাড়বো না শালা। চলো যাই আমরা। পরদিন সকালে লিজার আব্বুর দাফন কাজ শেষ করে লিজাকে নিয়ে শামীম চলে আসে তার দ্বিতীয় বাড়িতে। কিছু সময় পর লুইস এসে বলে, বস, ড্রাইভারের খোঁজ পেয়ে গিয়েছি। শালা এই এলাকাতেই আছে। মনে হচ্ছে সে হাঁটাচলা করছে, যার কারণে কোনো সঠিক লোকেশন পাওয়া যাচ্ছে না। যাও কয়েকটা লোককে ওর পেছনে লাগিয়ে দিয়ে আসো। শালাকে আমি চাই এবং আজই। আর তোমরা চলো আমার সাথে, আজকের একটা বিহিত করতেই হবে। শামীম লুইস আর স্টিফেনের সাথে 100 জন লোক নিয়ে চলে আসে একটা গোডাউনের সামনে। ভেতর থেকে লাউড স্পিকারে গান বাজছে। বাসার ঘরে দিও না গো পাত্তিনি ভাইয়া, আমি অন্ধকারে বদ্ধ হয়ে যাব মরিয়া। এমন সময় কয়েকজন জোরে চিৎকার করে বলছে, দে দেখি বাত্তিনি ভাইয়া। শামীম মুচকি হাসিতে একাই ভেতরে চলে যায়। গোডাউনে অচেনা লোক ঢুকেছে শুনে গান বাজনা বন্ধ করে সবাই তাকায় শামীমের দিকে। শামীম সামনে তাকিয়ে দেখে 30 জনের মতো লোক। শামীমের ভাবনায় সেদ পড়ে কারো লাঠির আঘাতে। হ্যাঁ, রিদ শামীমকে লাথি মারে, যার জন্য অনেকটা দূরে ছিটকে পড়ে শামীম। তবু মুচকি হেসে উঠে দাঁড়ায়। তারপর, কি ভাই এগুলো কি? আমি তো জাস্ট একটা কথা বলতে এসেছি, আর আপনারা আমাকে মারছেন। এটা কি ঠিক হচ্ছে বলুন? তোকে মারলে কি হবে জানিস? আমি কাল লোক একটা হুকুম দেব, তোকে সবাই টুকরো টুকরো করে ফেলবে।
দেখেন ভাই, আমি এসব মারামারি করার মুডে নাই। আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আপনার গার্লফ্রেন্ড মানে লিজাকে আমি ভালোবাসি, আর ওর বাবাকে কে বা কারা যেন গতকাল রাতে খুন করে ফেলেছে। হৃদয় লিজার নাম শোনা মাত্রই হকি স্টিক দিয়ে শামীমকে মারতে শুরু করে, কিন্তু একটাও লাগছিল না তার, কারণ শামীম লোহার আর্মার পড়েছিল। মারতে মারতে হৃদয় ক্লান্ত হয়ে বলে, শালা লিজা, শুধু আমার ওর দিকে নজর দিবি তো শালা ওর বাবার মতো তোকেও দুনিয়া ছাড়া করবো। এই কোথায় আছিস? আমার পিস্তলটা নিয়ে আয়। শালা লিজাকে ভালোবাসে। আজ তোর ভালোবাসা তোর মাথার খুলির মধ্যে ঢুকিয়ে দেবো। শামীম মুচকি এসে মুখের মধ্যে 2 আঙ্গুল দিয়ে জোরে শীষ বাজাতেই দৌড়ে আসে শামীমের 100 জন লোক। চারিদিক থেকে ঘিরে ফেলেছে হৃদয়দের। হঠাৎ এত লোককে আসতে দেখে হৃদয় আর ওর লোকেরা ভয়ে মাটিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। শামীম ভয়ঙ্কর একটা হাসিতে এগিয়ে যায়। লিজা শুধু আমার। কি করবি তুই? করে দেখা। হৃদয় এতগুলো লোককে দেখে এমনিতেই ভয় ছিল, তার মধ্যে শামীমের ভয়ঙ্কর হাসিতে শরীর কেঁপে ওঠে হৃদয়ের। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, বস বস প্লিজ আমাদের ছেড়ে দিন, আমরা চলে যাব। আহা সোনা গো আমার, বলি এত তাড়াতাড়ি ছেড়ে দেয় কেমনে বলো? আমার শ্বশুরকে খুন করলে আর বলছো তোমাকে ছেড়ে দিব? বল কেন খুন করলি এজাজুল স্যারকে? আমি জানি না, আমাকে বস হুকুম করেছিল তাই খুন করেছে। তোদের বসকে কোথায় পাবো? সেটা আমি জানি না, আমাকে মফিজুর বলেছিল খুন করতে, আমি খুন করেছি। শামীম মফিজুলের নাম শুনে চমকে ওঠে, কারণ মফিজুল ছিল তাদের গাড়ির ড্রাইভার। তাড়াতাড়ি বল মফিজুর কই? কিছুক্ষণ আগে চলে গিয়েছে হোটেলে খাবার খেতে, হয়তো একটু মধ্যে চলে আসবে। শামীম হাত পা বেঁধে ফেলে সবার। শামীমদের কথা বলার মাঝে একটা গাড়ির শব্দে শামীম 20 জনকে বাহিরে গিয়ে ঘিরে ফেলতে বলে, আর লুইসকে গোডাউনের আলো নিভিয়ে দিতে বলে চুপ করে থাকে। একটু পর একটা লোক গোডাউনের ভিতর প্রবেশ করে, আর প্রবেশ করেই বিরক্ত হয়ে ডাকতে থাকে, এই শালা হৃদয়, গোডাউনের লাইট নেই কেন? তাড়াতাড়ি জ্বালা, আমার আবার যেতে হবে। তোর টাকা দিতে আবার আসলাম। কোনো সারা শব্দ না পেয়ে মফিজুর কিছুটা ভয় পেয়ে যায়, তারপর আবারও বলতে থাকে, কিরে হৃদয়, কথা বলছিস না কেন? শালা কই যে গেল ধুর। মফিজুর ঘাড় ঘুরিয়ে বের হয়ে যেতে নিবে, অমনি লাইট জ্বলে ওঠে। মফিজুর হাসি দিয়ে পেছনে ফিরে চমকে ওঠে, দ্রুত পালাতে নেবে, অমনি বাইরে থাকা 20 জন লোক ওকে ধরে ফেলে আর ভিতরে নিয়ে এসে বেঁধে ফেলে। কিরে চিনতে পেরেছিস? চল আজ পার্টি হবে। লুইস হৃদয় আর মফিজুলকে নিয়ে চলে বাকি লোকগুলোকে মেরে পুঁতে ফেলে ওখানেই। শামীমরা বের হয়ে চলে আসে, লুইস আর স্টিফেনরা চলে যায় গোডাউনের, আর শামীম চুপিসারে চলে আসে নিজেদের দ্বিতীয় বাড়িতে। বাসায় প্রবেশ করতেই শামীম দেখতে পায় লিজা রান্নাঘরে রান্না করছে, সাথে কান্নাও করছে। শামীমের মন খারাপ হয়ে যায়। এদিকে এগিয়ে যায় লিজার দিকে, তারপর পেছন থেকে লিজার কাঁধে হাত রাখতেই কেঁপে ওঠে লিজা। লিজা কান্না করছো কেন? প্লিজ কান্না করো না। লিজা ঘুরে শামীমকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। শামীম লিজার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে, তারপর, জানো শামীম, আমি না অনেক অভাগা। তোমাকে ছোটবেলায় হারানোর কিছুদিন পরই মা আমাদের ছেড়ে চলে যায়। ছোট থেকেই তোমার আর মায়ের শূন্যতা দিয়ে বড় হয়েছি। আর সেদিন যখন তোমায় পেলাম, মনে ভয় হতে লাগলো, হারিয়ে ফেলবো না তো কাউকে। দেখলে মনের কথাই সত্যি হলো, হারিয়ে ফেললাম বাবাকে। শামীম কিছু বলতে পারে না, শুধু লিজাকে নিজের বুকের সাথে চেপে রাখে। কিছুক্ষণ পর লিজা শান্ত হয়ে বলে, এখন ছাড়ো, আমাদের বিয়ে হয়নি, রান্না করি, পাশে বসে থাকো। শামীম কিছুটা লজ্জা পেলেও কিছু না বলে পাশেই দাঁড়িয়ে থাকে। লিজা রান্না করছে, মাঝে মাঝে শামীম লিজার কানের লতিতে আলতো করে কামড় দিচ্ছে, আর লিজা আহ ইস এমন শব্দ করছে। শামীমের দুষ্টমিগুলো সহ্য করতে করতে রান্না শেষ করে ফেলে লিজা। তারপর শামীমের কান ধরে টেনে নিয়ে এসে ডাইনিং টেবিলে বসে খাইয়ে দিতে থাকে শামীমকে। শামীম ও লিজাকে খাইয়ে দিয়ে ডাইনিং টেবিলে বসে থাকে। লিজা সব কিছু গোছগাছ করে চলে আসে, তারপর, এই চলো ঘুমাবো। এই তো সমস্যা, আমাদের বিয়ে হয়নি
আর তোমাকে ছাড়াও ঘুমাতে পারবো না। ভাবছি কি করব এখন। মন থেকে খারাপ চিন্তা বাদ দাও, তাহলেই হবে। চলো এখন রুমে গিয়ে শুয়ে পড়বো। শামীম লিজার সাথে রুমে গিয়ে শুয়ে পড়ে। লিজা বাচ্চার মতো শামীমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। শামীম আলতো করে লিজার কপালে চুমু দিয়ে ফোন বের করে কল দেয় লুইসকে। বস বলুন। খাওয়া দাওয়া করেছো তোমরা? জি বস, সবাই খেলাম। কেন, কিছু কি হয়েছে? কিছু লোককে পাঠিয়ে দাও তো আমার এখানে, রাতে কোনো বিপদ হতে পারে। বস আমরাই আসছি, আর চিন্তা নেই, সব ওকে। শামীম ফোন কেটে দিয়ে বসে থাকে পাশেই লোড করা পিস্তল রাখা। এমন সময় কয়েকটা গাড়ি এসে থামে। শামীম জানালা পাশে গিয়ে দেখতে পায় লুইসরা চলে এসেছে। বাড়ির চারিপাশে সুন্দর 2 লাইনের বড় বড় পাতাবাহারি গাছের ড্রেনের মাঝে সবাই লুকিয়ে পড়ে। শামীম নিশ্চিন্তে লিজাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে শামীম ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে মুচকে হাসি দেয়, কারণ তখনও লুইসরা জেগেছিল। শামীম লিজাকে না ডেকে বাইরে গিয়ে লুইস আর স্টিফেনের সামনে দাঁড়িয়ে। লুইস এখন ঘুমাও, আর স্টিফেন তুমি আর একটু জেগে থাকো। লুইসের ঘুমানো হলে তুমি ঘুমাবে। আর শোনো, বাকিরা তোমরাও অর্ধেক হয়ে ঘুমাও। আজ তোমাদের সবাইকে তোমাদের ভাবি রান্না করে খাওয়াবে। শামীম আবার চলে আসে লিজার কাছে। লিজা তখনও ঘুমিয়েছিল। শামীম মুচকি হেসে লিজার কপালে চুমু দিতেই দেখে চোখ খুলে তাকে লিজা। তারপর গুড জামাই সাহেবা, আমাকে চুমু না দিলে উঠতামই না। জান ওঠো, অনেক কাজ আছে তোমার, দেবরদের আজ খাওয়াতে হবে। লিজাকে নিয়ে শামীম রান্না করতে শুরু করে। রান্না শেষ হলে সবাইকে খাইয়ে নিজেরাও খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে উঠে বসে শামীম। সাদের ততক্ষণে হেলিকপ্টার ল্যান্ড করেছে। লিজা জান শোনো, তুমি একটু হেলিকপ্টারে সারা বাংলাদেশ ঘুরে এসো। কেন? আরে পাগলি, বিয়ের পর তোমাকে তো আমি আর বাইরে যেতে দিব না। আমার বউকে শুধু আমি দেখব। তুমি চলো তাহলে। বিয়ের পর যাব, এখন তুমি একাই ঘুরে এসো। অনেক কষ্টে শামীম লিজাকে রাজি করিয়ে হেলিকপ্টারে তুলে দেয়। হেলিকপ্টারে 2 মহিলা পাইলট। শামীম তাদের আদেশ দেয় যেন কোনোভাবে সে ফোন করার আগে হেলিকপ্টার যেন ল্যান্ড না করে। শামীম দ্রুত লুইস আর স্টিফেনকে নিয়ে চলে আসে গোডানে। এসেই হৃদয়ের নাকে মুখে বারবার একের পর এক মারতে শুরু করে শামীম। কিছুক্ষণ পর, হৃদয় সত্যি করে বল, তুই আকরাম সাহেবকেও তো আবার খুন করিসনি? না না বস, আমি এই নামে কাউকে চিনি না। আর আমাকে খুন করতে সবাই এই শালা মফিজুর বলতো, আর আমি খুন করতাম। আপনি ওকে ধরুন, ওই সব বলতে পারবে। শামীম আর কোনো কিছু না বলে হৃদয়ের কপালে 2 বুলেট ঠুকিয়ে দিয়ে মফিজুরের দিকে তাকিয়ে হাসি দেয়। তারপর, কিরে ড্রাইভার, নিজের মালিককে খুন করলি? বল, তোর হাত কাঁপেনি? ফোন করলি ভালো কথা, আবার নিজে থেকেই ফোন করে জানালি। বস বস আমাকে ছেড়ে দেন, আমি খুন করিনি, খুন করেছে ইকবাল, আপনার বাবার বন্ধু। ওই এখন নাইট কিং এরিডার, ওরেই ধরেন, আমারে ছাইরা দেন। এজাজুলকে মারলি কেন? এজাজুলকে অনেক দিন হলো মারতে চেয়েছিলাম, শালা আমাকে অপমান করেছিল, তারই প্রতিশোধ নিতে মিথ্যা বলে হৃদয়কে দিয়ে খুন করিয়েছি। পাবো কোথায় ইকবালকে? শালা খুব বুদ্ধিমান, তবে আমি জানি ও কোথায় আছে। ওর পুরাতন বাসাতেই ওকে পাবেন, শালা ওখানেই থাকে। ওখানে যেতে কোনো সমস্যা হবে না তো? মানে কোনো লোক থাকবে না তো? বস আমি আপনাকে একটা গোপন কথা জানিয়ে দিই, মফিজুরের বাসাতে একটা গোপন সুড়ঙ্গ আছে, যেটা দিয়ে শালা পালিয়ে যেতে পারে। সুড়ঙ্গটা কই? ওর বাসাতেই নিজের ঘরের মধ্যে দিয়ে শালা সোজা চলে যেতে পাবে একটা জঙ্গলের মাঝে। ব্যাস, তোকে আর কিছু বলতে হবে না, শুধু ওর ঠিকানা বল। গুলশান 10 নম্বর বাড়িটাই হলো ওর বাড়ি। শামীম মুচকি এসে মফিজুরের মাথায় পিস্তলের নল ঠেকিয়ে বলে, এসব তো মিথ্যা, সত্যিটা তো বল। না না বস, আমি সব সত্যি বলছি, আমাকে এখন ছেড়ে দেন। না না, তুই তো শালা মিথ্যা বলেছিস। না বস, সত্যি বলেছি। শামীম মুচকি এসে গুলি করে মফিজুরের মাথায়। রাত 2টা, চারিদিকে নিস্তব্ধতা। শামীম, লুইস আর স্টিফেন দাঁড়িয়ে আছে 2 তলা একটা বাড়ির সামনে। বাড়ির চারিদিকে সিকিউরিটি গার্ড। শামীম, লুইস আর স্টিফেনকে ক্লোরোফর্ম
বোম মারতে বলে। দ্রুত নিজের কাছে থাকা লেজার বিমের ভয়ানক আলোক রোশনি দিয়ে লক গলিয়ে ফেলে, ভিতরে ঢুকে পড়ে। আর এদিকে লুইস আর স্টিফেন বোমগুলো পুরো বাড়ির চারিপাশে একসাথে নিক্ষেপ করে হালকা শব্দে বোমগুলো ব্লাস্ট হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। আর একে একে সবগুলো সিকিউরিটি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। শামীম দ্রুত বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর শামীম অনেক অবাক হয়, বাসাতে কেউ নেই, পুরোটাই ফাঁকা। শামীম বুঝতে পারে সে জালে ধরা পড়েছে, কিন্তু না, শামীম মনের সাহস নিয়ে এগিয়ে যায় 2 তলার দিকে, কিন্তু কেউ নেই। হাঁটা বন্ধ করে দিয়ে শামীম অনুভব করতে থাকে কোথা থেকে যেন একটা শব্দ আসছে। শব্দটা অনেক চেনা, কোনো সুস্থ মানুষের জোরে নাক ডাকার শব্দ। শামীম এগিয়ে যায় সেই শব্দ সূত্রপাত বের করতে, আর গিয়ে দাঁড়ায় একটা রুমের সামনে। বিশাল পেটমোটা একটা লোক শুয়ে আছে বলতে গভীর ঘুমে মগ্ন। লোকটির চেহারার দিকে তাকিয়ে শামীমের রাগ উঠে যায়। সাথে চিন্তা অসুবিধা হয় না, ইকবাল শামীমের বাবার সাথে বেশ কয়েকবার দেখেছিল। শামীম চুপি চুপি দরজার লোক লাগিয়ে লোকটিকে অচেতন নাশক ইঞ্জেকশন দিতেই লোকটি কিছুটা নড়ে উঠলেও আবারও ঘুমিয়ে পড়ে। শামীম মুচকি এসে লুইস আর স্টিফেনকে নিয়ে এসে কোনো রকমে ইকবালকে নিয়ে চলে আসে নিজেদের আড্ডাখানায়, বেঁধে ফেলে ওকে। তারপর ডেকে তোলো লুইস একে। লুইস ডেকে তোলে ইকবালকে। ইকবাল ধীরে ধীরে চোখ খুলে নিজেকে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে ওঠে, কার এত বড় সাহস আমাকে বেঁধে রাখছো? সামনে আয়। শামীম নিজের লং কোট পরে সামনে আসে। ইকবাল তারপর শালা সামনে তো তাকিয়ে দেখ, তোর বাপ এসেছে, নাইট কিং। আরে ডেঞ্জারাস কিং অফ গ্যাংস্টার সাহেব, আমার সামনে যে তা হঠাৎ করে আমাকে তুলে আনার কারণ তো আছে বটেই, তবে বাবু বলো তো, কেন তুমি হত্যা করেছিলে তোমার বন্ধু আকরামকে? আরে সেটা তো বহুত পুরনো, ওটা ভুলে গেছি। তবে শালাকে মেরে আজ আমার এত বড় সাম্রাজ্য। তোর সেই সব রাজ্য শেষ করতেই চলেছি আমি। লুইস, টুকরো টুকরো করে ফেলো একে জীবিত অবস্থাতে। শামীম হুঙ্কা দিয়ে ওঠে। সাথে ইকবালকে মারার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ডেঞ্জারাস কিং অফ গ্যাংস্টারের সাথে যে টক্কর দিতে আসবে তার পরিণাম ঠিক এমন হবে। শামীম চলে আসে সেখান থেকে। আজ থেকে কেউ আর নাইট কিংয়ের নাম ভাঙিয়ে খাবে না। ভোর হয়ে এসেছে। শামীম ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে, পাশে লিজা। সাহস করে শামীম নিজে থেকেই লিজার হাত চেপে ধরে বলে, ভালোবাসি। আমিও ভালোবাসি, 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 অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে শামীম, অনেক। দুজন একে অপরকে জড়িয়ে ধরে সুখের নিঃশ্বাস ফেলতে থাকে।